এইবার আসেন বাংলাদেশ প্রসঙ্গে, আর এটাকে আমরা বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সাথে মিলিয়ে দেখব। মজার আলাপ আছে। 1970-এর পূর্ব পাকিস্তান কি শিল্পায়িত ছিল? মুজিবের বা আওয়ামী লীগের তো মূল আর্গুমেন্টই ছিল পূর্ব পাকিস্তানের শিল্পায়ন হচ্ছে না। তাহলে জাতীয়তাবাদী আন্দোলনের কোন ঐতিহাসিক শর্ত উপস্থিত ছিল কি 1970-এ? ছিল না। আর্নেস্ট গেলনারের তত্ত্ব যদি সঠিক হয়ে থাকে, বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের কোন ঐতিহাসিক শর্তই সেই সময়ে পূর্ব পাকিস্তানে উপস্থিত ছিল না। এই রকম সময়ে জাতীয়তাবাদী আন্দোলন সবসময় আরোপিত হয়, যেমন হয়েছিল গ্রিসে। আমাদেরটাও ভারত আরোপিত, আর ফল প্রেডিক্টেবল। এই যে তথাকথিত স্বাধীন দেশটা সেই দেশের অধীনস্থ হয়ে থাকবে যারা তাকে স্বাধীন হতে সাহায্য করেছিল। সেই একই টেমপ্লেট ধরে বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা আর ভারতের আধিপত্য। আপনি গ্রিস আর ব্রিটেনের রাজনৈতিক সম্পর্কের বিষয়ে নেটে সার্চ করবেন, দেখবেন সেই একই রকম বয়ান, যেই বয়ান বাংলাদেশ আর ভারত সম্পর্কে দেওয়া, সেই একই বয়ান যে আমাদের সেই সম্পর্ক সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। যাই হোক, এই যে সাম্রাজ্যের অংশ খেয়ে নেওয়া, খুবলে খুবলে খাওয়া, এটা অটোমান সাম্রাজ্য কিভাবে রিয়াক্ট করলো, এখানে লুকিয়ে আছে ফিলিস্তিনের দুর্দশার একটা সূত্র। কি সেটা? অটোমানরা আবিষ্কার করলো যে এই যে ডিসেন্ট্রালাইজড শাসন ব্যবস্থা, এটাকে সেন্ট্রালাইজ করতে হবে। তারা ভূমি ব্যবস্থাপনা একটা পরিবর্তন 1858 সালে, খুবই মৌলিক পরিবর্তন। তারা সম্পত্তির যে নতুন আইন জারি করলো, তারা ঠিক করলো সমাজ না, ব্যক্তিকে জমির রেজিস্ট্রেশন করতে হবে। অটোমান সম্রাট চেয়েছিল যেন শাসনটা সেন্ট্রালাইজড হয়, অনেকে রেজিস্ট্রেশন করবে, অনেক বেশি ট্যাক্স আসবে, এবং সরাসরি কৃষকের সাথে, জমির মালিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হবে। ফল হলো উল্টো। 1918 সালে মাত্র 250 পরিবার 50%-এর বেশি জমি সমাজের কাছ থেকে কিনে নিল ফিলিস্তিন। এতে তার আগের সমস্ত ব্যবস্থা ঠিক থাকলো, কারণ যারা মালিক তারা ওইখানে, মানে ফিলিস্তিনে থাকতো না। কেউ কেউ থাকতো ইউরোপে, এমনকি ফ্রান্সে। তাদের ব্যবস্থা আগের মতোই চললো। মাঝখানে কিছু হলো, তারা একটা সিগনেচার করে দিল, একটা কাগজে কিছু টাকা পেল, আর তারা তাদের জমি তাদের মতো করেই চাষ করতো, যেভাবে তারা আগে চাষ। শুধু মালিকানা বদল হয়ে সামান্য কিছু পরিবারের হাতে জমি চলে গেল। কৃষকেরা খুশি, তারা তো ব্যক্তিগতভাবে জমির মালিক ছিল না। রাজার কাছে নাম রেজিস্ট্রেশনের নানা ঝামেলা আছে। প্রধান ঝামেলা হচ্ছে আইনি আর প্রশাসনিক কাজে জড়াই যাওয়া। তারা এটা পছন্দ করতো না। আবার মাঝে মাঝে যুদ্ধের সময় সেনাবাহিনীতে ডাক আসে ওই তালিকা ধরে, রেজিস্ট্রেশনের তালিকা ধরে। তাই সম্রাটের কাছে নাম না থাকায় কৃষকেরাও খুশি। কিন্তু এইটাই হয়ে উঠলো ফিলিস্তিনের মৃত্যুকূপ। আমরা এই জায়গায় ফিরে আসবো। এবার আসেন আমরা দেখে নিই সেই সময় ফিলিস্তিনের নগর জীবন কেমন ছিল। এই আলাপটা আমাদের পরবর্তী সময়গুলোতে কাজে লাগবে। ফিলিস্তিনের নগরে যারা বাস করতো তারা ছিল শিক্ষক, ব্যবসায়ী, সরকারি কর্মচারী, আমলা, কারুশিল্পী, ধর্মীয় নেতা, বন্দর কর্মী, মৎস্যজীবী, বুনন শিল্পী। এদের হাতে ছিল বেশিরভাগ জমির মালিকানা। তারা ভালো শিক্ষা পেত, ভালো সরকারি চাকরি পেত, আর পশ্চিমের সাথে, বিদেশের সাথে ছিল তাদের শক্তিশালী বন্ধন। সব দেশের বড় লোকদের যা হয়। আর ফিলিস্তিনের মূল সমস্যা কিন্তু নগরে শুরু হয়নি, মূল সমস্যা শুরু হয়েছিল গ্রামে। ফিলিস্তিনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করত মূলত খাদ্যদ্রব্য রপ্তানিতে। গম, বার্লি, জলপাই, তুলা, তামাক, তিল, কমলা আর সাবান। গম যেত ফ্রান্স আর ইতালিতে, লন্ডনে যেত বার্লি। ফিলিস্তিনের জাফা কর্মা ছিল পৃথিবী বিখ্যাত। আর 1914 সালে এই কমলাই ছিল ফিলিস্তিনের সর্বোচ্চ রপ্তানিকৃত পণ্য। এছাড়া পর্যটনের অর্থ ছিল গুরুত্বপূর্ণ। সেই সময় সম্প্রদায়গুলোর মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুবই চমৎকার সম্পর্ক ছিল। সব ধর্মের লোকেরা একই লোকালয়ে থাকতো, একই রাস্তায় পাশাপাশি বাস করত, একই দোকান থেকে জিনিসপত্র কিনত, সব ধর্মের বাচ্চারা একসাথে খেলাধুলা করত। সেই সময় জেরুজালেমের আল ওয়াদ এলাকায় 3টা চার্চ ছিল, 3টা সিনাগগ ছিল, আর 7টা মসজিদ ছিল। মুসলমান, খ্রিস্টান আর ইহুদিরা পরস্পরের উৎসবে অংশ নিত, এবং ইহুদি কমিউনিটি ফিলিস্তিন জনগোষ্ঠীর সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। জুইস কমিউনিটির লিডার আলবার্ট আন্তেবিকে দেখেন প্যারিসের নটর দামের ক্যাথিড্রালের সামনে ফিলিস্তিন রেড ক্রসের জন্য চাঁদা তুলছে প্রথম বিশ্বযুদ্ধের সময়। এর মধ্যে পূর্ব ইউরোপে ঘটে গেল এক বিভৎস ঘটনা। 1880 থেকে 1920-এর দশক পর্যন্ত ইউরোপে পোগ্রম নামে পরিচিত আক্রমণে হাজার হাজার ইহুদিকে হত্যা করলো খ্রিস্টানরা। 2 মিলিয়নের বেশি ইহুদি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 30,000
ফিলিস্তিনে চলে আসে। 1881 সালে রাশিয়ান জার আলেকজান্ডার দ্য সেকেন্ড হত্যার জন্য ইহুদিদেরকে দায়ী করা হলো। ওয়ার্সাতে, ইউক্রেনে, পোল্যান্ডে, রাশিয়াতে শত শত প্রোগ্রাম সংগঠিত হলো, মানে গণহত্যা সংগঠিত। 1 লক্ষ ইহুদি তাদের জীবিকা হারালো। যারা ছিল জার শাসনে থাকা রাশিয়ার মোট ইহুদি জনসংখ্যার 5%। 1930 সালে কিশিনেভে 700 বাড়ি ধ্বংস হয়েছিল, 600 ইহুদি দোকান লুট হয়েছিল। লুটপাট, হত্যা, অগ্নিসংযোগ এবং ধর্ষণের দৃশ্যগুলি এত সাধারণ ছিল যে এই ঘটনা যেন দশকের পর দশক ধরে মানুষের চোখের সামনেই ঘটেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া ছিল। হাজার হাজার ইহুদি মৃত অবস্থায় পড়েছিল, আরো কয়েক হাজার গৃহহীন হয়েছিল। এই গণহত্যাকে স্মরণ করার জন্য এই মনুমেন্ট রোমানিয়ায় বানানো হয়েছে। এই প্রোগ্রামের পরেই শুরু হয় আনুষ্ঠানিকভাবে জায়নবাদের যাত্রা। এটা আমরা দেখব এর পরের পর্বে। তবে সেই গিয়ে ভূমির রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছিল অটোমানেরা। সেটার ফলে জমি কিনে নিয়েছিল অনাবাসী ধনীরা, তাদের কাছে থেকে জমি কিনে নিতে থাকে এই সময় থেকেই ইহুদিরা। 1900 সালের মধ্যে প্রায় 25,000 ইহুদি ফিলিস্তিনে বসতি স্থাপন করেছিল। 5,000 বসতি স্থাপন করেছিল উপকূলীয় সমভূমিতে এবং গ্যালিলিতে। 20টা কৃষি উপনিবেশে তারা বসতি স্থাপন করেছিল এবং বাকিরা জাফা, হাইফা এবং জেরুজালেমের শহরগুলিতে বসতি স্থাপন করেছে। 1914 সালের মধ্যে অভিবাসী ইহুদিরা যে জমি কিনেছিল তার 58% ছিল যারা প্যালেস্তাইনে বাস করত না, অনুপস্থিত জমির মালিকদের কাছ থেকে, যারা নানা দেশে বাস করতো, এমনকি ইউরোপে। ওই যে মনে আছে না, জমি রেজিস্ট্রেশনের কাজ করেছিল অটোমান সম্রাট আর জমি কিনেছিল অনাবাসীরা। সেই অনাবাসীদের কাছে থেকে ইহুদিরা জমি কিনে নিতে শুরু করলো। এতদিনেও কিন্তু ফিলিস্তিনিরা বুঝতে পারেনি কি ঘটতে যাচ্ছে, কারণ 1904 সালের আগে বেশিরভাগ ইহুদি বসতি স্থাপনকারীরা কৃষিকাজ করেনি, তারা করতো না। কারণ এই অভিবাসীরা কৃষক ছিল না, কৃষিকাজে তারা অভিজ্ঞ ছিল না, তারা মূলত হোয়াইট কলার জব করতো। তারা ছিল ব্যাংকার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসব পেশা। সেই জন্যই তারা স্থানীয় ফিলিস্তিনিদেরকে নিয়োগ করেছিল কৃষি জমি চাষ করার জন্য। তারা কম মজুরিতে কাজ করতো এবং কৃষিকাজে তারা অভিজ্ঞ ছিল, ফলে ভালো ফসল ফলাতে পারত। সে কারণেই তখনও এই ব্যবস্থা কোনো সামাজিক সমস্যা সৃষ্টি করেনি, কারণ জমি যে চাষ করছিল আগে, কারণ সেই জমি চাষ করতে থাকলো। তাহলে সমস্যার শুরুটা হলো কিভাবে? এরপরের দফায় আসতে থাকে দরিদ্র ইহুদিরা। 1883 সাল থেকে তারা আসতে শুরু করে অল্প অল্প করে। তখন এই ইহুদি মালিকেরা, যারা তখন কৃষিকাজ করতো না, ফিলিস্তিনি কৃষকদের বলে যে এই দরিদ্র ইহুদিদেরকে জমি ছেড়ে দিতে হবে, কারণ তারা তখন ওই জমিতে চাষাবাস করবে। রাতারাতি উচ্ছেদ হয়ে গেল তারা তাদের জমিতে। ঠিক যেইভাবে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা জমি হারিয়েছিল কলকাতার হিন্দু জমিদারদের হাতে। 1882 থেকে 1929 সাল পর্যন্ত ওয়াদি আল হাওয়াইদ এবং মার্জ ইবনে আমির থেকে 8,000 ফিলিস্তিনিদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। 13টা ফিলিস্তিনি গ্রাম জনবসতিহীন হয়ে পড়ে। তার মানে উচ্ছেদ শুরু হয় কত আগে? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে। 1887 সালে কাতরা এবং গেডেরা একটা আরব গ্রামের লোকজন, যারা পশুপালক ছিল, মেষপালক ছিল, পশু চড়াতো, ওই গ্রামের সবাই ছিল পশুপালক। সেই গ্রামের চারণ ভূমি কিনে নিয়েছিল ইহুদিরা। সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ করতে বাধা দেয়। যাদের পেশাই পশুপালন, তারা যদি পশুচারণের জায়গা না পায়, তাহলে তারা করবে কি? তারা প্রতিবাদ করবে। প্রতিবাদ করলো, শুরু হলো সহিংসতা। প্রথম সহিংসতার শুরু ফিলিস্তিনে। একই ঘটনা ঘটলো 1892 সালে রেহত এবং পার্শ্ববর্তী গ্রামে জারুনকানা, এবং পরে সুটেরিয়া, যেখানে বেদুইন উপজাতিরা থাকতো, তারাও পশু চড়াতো। সেই পশু চড়ানোর জায়গা বন্ধ করে দিল, কারণ ওই জায়গা ইহুদিরা কিনে নিয়েছে। ওইখানেও সহিংসতা ছড়িয়ে পড়ে। 1895 সালে গ্যালিলিতে যারা বসতি স্থাপন করেছিল, তারা স্থানীয় আরবদেরকে সরিয়ে দেয়। ওখানেও সহিংসতা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সহিংসতা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর থেকে না, অনেক আগে থেকে শুরু হয়েছিল। ফিলিস্তিনিদের উচ্ছেদের অনেক আগে থেকেই অটোমান সাম্রাজ্যে ইহুদিরা ফিলিস্তিনে গেড়ে বসতে থাকে। আগামী পর্বে আমরা দেখব কেন ফিলিস্তিনের বিষয়ে সারা দুনিয়া আগ্রহী হয়ে উঠেছে, আর জায়নবাদের উদ্ভব হলো কিভাবে। কেনই বা জায়নবাদের উদ্ভব হলো? তীব্র ইহুদি বিরোধী পশ্চিম এবং বিশেষ করে ইউরোপ জায়নবাদকে কেন সমর্থন করতে শুরু করল? পরের পর্বের জন্য সাথেই থাকুন, ফিলিস্তিনের সাথেই থাকুন।
মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সম্পূর্ণ হবে না যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে।